স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ধর্মীয় নেতাদের ব্রিফিং চলছে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এই যে আজকে যে পরিস্থিতি আমরা মুখোমুখি হচ্ছি, যে আজকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে মিথ্যা প্রপাগান্ডা, সেটা থেকে আমরা উত্তরণের পথ হতে খুঁজে পাবো। জি জি আপনার নামটা বলবেন, পরিচয় দিবেন। আমি ফাদার আলবার্ট রোজারিও, প্রধান পুরোহিত সেন্ট ম্যারিস ক্যাথিড্রাল, রমনা। আমি আমাদের খ্রিস্টান ভাই বোনদের পক্ষে প্রধান উপদেষ্টা আমাদের আজকে নিমন্ত্রণ জানিয়েছেন এবং অনেক সুন্দর পরিবেশে, একটা সৌহার্দ্য পরিবেশে প্রায় 2 ঘন্টা আমরা আলোচনা করেছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের কথা অনেক মনোযোগ সহকারে শুনেছেন। যেহেতু সময় কম, আরো অনেকে বলবে, আমি বেশি বলবো না, মূল কথাটা বলবো যে আমরা সবাই একমত হয়েছি। গতকাল আমাদের রাজনৈতিক দলগুলো এসে যে কথা বলে গেছে তার সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ একটা কঠিন সময়, আমরা একটা স্পর্শকাতর অবস্থার মধ্যে আছি। তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা আমাদের প্রধান কথা, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আরেকটা বিষয়, আমাদের হিন্দু ভাই বোনদের তাদের মনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইসকনের ব্যাপারে তাদের মনে একটা ক্ষত, তাদের মনে একটা ক্ষোভ, তাদের মনে একটা কষ্ট। তাহলে আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি যে আমাদের এই ক্ষোভটাকে নিরসন করতে হবে, নিরাময় করতে হবে, এই ক্ষতটাকে নিরাময় করতে হবে। আমরা বলে এসেছি আমাদের যাদের মনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা কষ্টে আছে, ক্ষোভে আছে, তাদের অনেকেই কিন্তু আজকে আসে নাই, তাদেরকে নিয়ে যেন প্রধান উপদেষ্টা তাদেরকে নিয়ে বসে। আরেকটা বিষয় আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি যেন এই ধরনের একটা আন্তর্জাতিক এবং বাংলাদেশের জাতীয়, আমাদের বাংলাদেশে এই ধরনের একটা সংলাপের ব্যবস্থা করা হয়। সারা পৃথিবীর মিডিয়া যেন জানতে পারে যে বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ, তারা মিলেমিশে থাকে, তারা একসাথে পথ চলে। আরেকটা বিষয় বলা হয়েছে, আমাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মানুষ অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে। যে আমাদের একজন অ্যাডভোকেট মারা গেছে, তারপরে ভারতীয় মিডিয়াতে অনেক রকমের, যদিও মেইন স্ট্রিমের মিডিয়াতে না, কিন্তু ছোটখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। তাই আমি আপনারা মিডিয়ার ভাইয়েরা আছেন, আমাদের সেই সম্প্রীতি আমরা যেন বজায় রাখতে পারি। বারবার এই সম্প্রীতি, এই অগ্রযাত্রাটা বাধাগ্রস্ত হয়েছে, বর্তমানে যেমন হয়েছে। এবং আমাদের মধ্যে একজন খুব জোরালো ভাবে বলেছে, যেটা আপনারা শুনতে আগ্রহী, যে আমাদের যে ভাই, ইসকনের যে ভাই যাকে আটক করা হয়েছে, সে আইনগতভাবে যেন তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয়। যদি আইনে পথ খোলা থাকে, তার জামিনের বিষয়টা যেন চিন্তা করা হয়, কারণ জামিন পাওয়া এটা আমাদের অধিকার। সবাইকে ধন্যবাদ, সবাইকে শিষ্টাচার। শ্রদ্ধেয় সম্মানিত, আমরা সরাসরি ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ধর্মীয় নেতারা ব্রিফিং করছিলেন। এরপর চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ধর্ম ও মতের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে এই আহ্বান জানান তিনি। সংখ্যালঘুদের নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত তথ্যে গরমিল আছে জানিয়ে তা যাচাইয়েরও তাগিদ দেন ডক্টর ইউনূস। দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ধর্মীয় নেতাদের সঙ্গে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপের শুরুতেই কথা বলেন প্রধান উপদেষ্টা। জানান, ধর্ম ও মতের ভিন্নতা থাকতে পারে, তবে দেশের স্বার্থে এক হতে হবে সবাইকে। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য, কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই।
আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত তথ্য যাচাইয়ের তাগিদ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে, তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে। সব দিক থেকে খবর যে না হচ্ছে না, ওই যে এক খবর হলো হচ্ছে আর খবর হলো হচ্ছে না, মাঝখানে একটা ফাঁক থেকে যাচ্ছে, এটা ঠিক না। এটার অবসান হতে হবে। আমাদেরকে যে তথ্য আমরা পাচ্ছি সেই তথ্য ভুল হতে পারে, কাজে তথ্যের উপরে ভরসা করে বসে থাকলে কিছু নাই, এটা অন্ধের মতো বসে থাকার মতো। আমাদেরকে ভেতরে গিয়ে দেখতে হবে প্রকৃত ঘটনাটাকে। সব সমস্যা খোলাখুলি আলোচনা করে সংকট সমাধানে জোর দিতে ঐক্য ধরে রেখে সমৃদ্ধ দেশ গড়তে ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এটা শুধু কথা দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করে আজকের মতো বিদায় নিলাম ওরকম না, এটা করতে হবে এবং দ্রুত করতে হবে। এটা ভবিষ্যতে একদিন হবে, এটা কথা বলে লাভ নেই। ভবিষ্যৎ তো আর আমরা কোনদিন দেখবো না, আমরা বর্তমানের মধ্যে আছি, বর্তমানেই করে যেতে হবে যা কিছু। কাজেই সেটাই আপনাদের কাছে আরজ। বৈঠকে দেশের চলমান পরিস্থিতিতে করণীয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন ধর্মীয় নেতারা। এর আগে বুধবার বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দেন রাজনৈতিক দলের নেতারা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। সবার আগে দেশ, তাই দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে প্রধান উপদেষ্টার আহ্বানে একাট্টা রাজনৈতিক দলগুলো। তাদের মতে দেশের প্রয়োজনে অন্তর্বর্তী সরকারকে যে কোনো সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও একতার বার্তা দিতে প্রস্তুত তারা। অন্যদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে ডান বাম সহ সব রাজনৈতিক দলের এমন সহাবস্থানকে সার্বভৌমত্বের প্রতীক বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। দেশের হাল ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। আর কদিন বাদে এই সরকারের মেয়াদ 4 মাস পূর্ণ হবে। এরই মাঝে জাতীয় ঐক্যের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠক করেন ছাত্রনেতা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও। আমরা যে চড়াই উতরাই করে এত বিভিন্ন রাজনৈতিক উত্থান পতনের মাধ্যমে আমাদের দেশটি যে এরকম একটা পরিপক্ক জাতি হয়েছে, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বিরাট স্ট্রেংথ। এটা জাতির স্বার্থের বিষয়, জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়, অনেক সময় জাতির অস্তিত্বেরও বিষয় হয়ে যায় অনেক সময়। সুতরাং সেই জায়গা থেকে তো এই ঐক্যটা হওয়াটাই স্বাভাবিক। এটা এই বিশেষ সময়ে বিশেষ কারণে। বৈঠকে অংশ নেয় নেতারা বললেন, রাজনৈতিক আদর্শ যাই হোক না কেন দেশের স্বার্থই সবার আগে। আমাদের আদর্শ বা রাজনীতির প্রশ্নে হয়তো কিছু কিছু ভিন্নতা আছে, কিন্তু আমরা অভ্যুত্থানের স্বার্থকে রক্ষা করা, জনগণের স্বার্থকে রক্ষা করা, এই বিজয়কে রক্ষা করবার ক্ষেত্রে বিশেষ করে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নে সকল রাজনৈতিক দল এবং জনগণ ঐক্যবদ্ধ। এই বার্তাটাই প্রধানত আজকে আমরা দিতে চেয়েছি। ডান বাম সবাই, বিএনপি, জামাত, সমমনা জোট, 12 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, বাম ফ্রন্টের লোক, জাসদ, গণফ্রন্ট সবাই ছিল। আমাদের মতামত, আইডিওলজি আলাদা, কিন্তু দেশের স্বাধীনতার জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, দেশের গণতন্ত্র রক্ষার জন্য আমরা সবাই এক। চলমান সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের ডাক ও বৈঠককে আশা জাগানিয়ে বলছেন বিশ্লেষকরা। দেশের সকল জনগণ, আমাদের সবার উচিত ডক্টর ইউনূসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো এবং অভিনন্দন জানানো, যে উনি যা এতদিন রাজনীতিবিদরা করতে পারেননি। অনেকে চেষ্টা করেছেন, পারেননি, আমি সে কথাতেও আসছি, কিন্তু উনি সেটা পেরেছেন। সমস্ত রাজনীতিবিদরা তারা একত্রিত হয়ে একটা বটম লাইনে তারা এসছে যে কি আমাদের জাতীয় ঐক্য, আমাদের একত্র থাকতে হবে কি ইস্যুতে, দেশের স্বার্থে, দেশের
স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের একত্র থাকতে হবে, এটার কোনোই বিকল্প নাই। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একসাথে প্রধান উপদেষ্টার সাথে একসাথে একটা গ্রুপ ফটো আসছে, এইটা একটা জাতীয় ঐক্যের প্রতিফলন। রাজনৈতিক দলগুলাও তাদের স্বার্থে সুন্দর কাজ করে যাবেন। এই সুন্দর কাজ করার জন্য বর্তমানে যে বাংলাদেশের পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই পরিবেশ সৃষ্টিতে রাজনৈতিক দলগুলা তার নিজ নিজ অবস্থান থেকে কাজ করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। তদন্তে বাধা সৃষ্টি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিমের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। সেই সঙ্গে শেখ হাসিনার আগের দেয়া বিদ্বেষমূলক বক্তব্য সরিয়ে নিতেও আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5ই আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই সেখানেই অবস্থান করছেন তিনি। ভারতে অবস্থানকালে তার বিরুদ্ধে গণহত্যার প্রায় 200 মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে। এরই মধ্যে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার আবেদনও করা হয়েছে। এসবের তদন্ত চলার মধ্যেই গত 4 মাসে ভারত থেকে অন্তর্বর্তী সরকারকে নিয়ে শেখ হাসিনার বক্তব্যের বেশ কয়েকটি কল রেকর্ড গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। তদন্তে বাধাগ্রস্ত হচ্ছে তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে প্রসিকিউশন। পরে আদালত তা মঞ্জুর করে। যে কিছু সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়াতে এই মামলার একজন আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোন আলাপ ফাঁস হয়েছে। উনার জন্য এই আবেদনটি করেছিলাম, কারণ এখন পর্যন্ত শুধু উনার স্পিচগুলাই আমাদের হাতে আছে এবং তার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। ইতিপূর্বে যে হেট স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম। সবকিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। প্রসিকিউশন জানায় একই সাথে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য সরিয়ে নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই 2 ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। সাধারণ বক্তব্যের অধিকার সবারই আছে। যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেন। এর আগে গেল 18 নভেম্বর জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রতিবেদন দাখিল করতে বলা হয় 17 ডিসেম্বরের মধ্যে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরানোর বিষয়ে আদালত বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনও কোনো চিঠি পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি জানান, আগামী 9 ডিসেম্বর ইউরোপের 28টি দেশের কূটনীতিকরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন। আলোচনা হবে ইইউ এর সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু ও GSP+ সহ নানা বিষয়ে। রফিকুল আলম আরও বলেন, আগামী সপ্তাহে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফরে আসবেন। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বাণিজ্য, পানি বন্টন ইস্যুতে কথা হবে। আমাদের জানা পত্রিকার মাধ্যমে আসা, আমরা পত্রিকাতে যা দেখেছি বা মিডিয়াতে যা দেখেছি যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে, সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দিবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের 15 সংশোধনী বাতিল চেয়ে করা রিটের রায় 17 ডিসেম্বর। রিটের ওপর দেয়া রুল শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায়ের দিন ঠিক করে। আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালে সংবিধানের ওই সংশোধনী আনা হয়। 17 আগস্ট 15 সংশোধনীর বৈধতা নিয়ে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 জন হাইকোর্টে রিট করেন। দেশের গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, প্রত্যাশা আইনজীবীদের। আমরা আশা করব যে ওই দিন বাংলাদেশের যে 15 সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে যে অথরিটারিয়ান ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল, ডেমোক্রেটিক রিজিমকে যে ধ্বংস করা হয়েছিল, কনস্টিটিউশনাল সুপ্রিমেসিকে যেভাবে ধূলিসাৎ করা হয়েছিল, এই সব কিছুকে সামনে রেখে হাইকোর্ট বিভাগ একটি অত্যন্ত যুগান্তকারী রায় প্রদান করবেন মর্মে আমরা আশা প্রকাশ করি। আমাদের প্রত্যাশা হলো
পুরো 15তম সংশোধনী পুরোটাই বাতিল করবে অনারেবল কোর্ট। আমাদের এটাই হলো প্রত্যাশা, কারণ এটাতে আপনারা জানেন প্রায় 54টা সেকশন আছে। একটা অ্যামেন্ডমেন্টে এত বড় অ্যামেন্ডমেন্ট আর কিন্তু বাংলাদেশের হিস্ট্রিতে হয় নাই। এক মাসের ব্যবধানে দেশে খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে 1% বেশি। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, নভেম্বরে দেশে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 13.8%, যা আগের মাসে ছিল 12.6%। নভেম্বরে সাধারণ বা গড় মূল্যস্ফীতির হারও বেড়েছে। এই হার বেড়ে 11.38% হয়েছে অক্টোবরে, যা ছিল 10.87%। চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি, মশলা ও তামাক জাতীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী, তাই খাদ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে। এর সাথে বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালী, চিকিৎসা সেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দামও বেড়েছে। তাতে অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও 9.34% থেকে বেড়ে হয়েছে 9.39%।